শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। সংসদে পাশ হয়ে গেছে অকক সংশোধনী বিল। আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন সংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ এবং মহুয়া মৈত্র, তারা বিভিন্ন ইস্যুতে লোকসভাতে বিভিন্ন রকম বক্তব্য দিতে আমরা দেখেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখলাম যে এই অকক সংশোধনী বিলে না মহুয়া মৈত্র, না সায়নী ঘোষ, না অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন রকম কোনো বক্তব্য দিতে। কি এটা কি তাদেরকে বক্তব্য দিতে দেওয়া হয়নি, না না তারা দেয়নি? এই নিয়ে কিন্তু নওশাদ সিদ্দিকী মন্তব্য করেছে। এটা খোঁজ নিয়ে দেখুন ভোটাভুটিতেও কাকে ভোটটা উনি দিয়েছেন, দেখলে দেখা যাবে। আর আপনি যে অভিষেক ব্যানার্জির কথা বলছেন, সে অভিষেক ব্যানার্জি কি পার্লামেন্টে ছিল? আমি তো অনেকক্ষণ ভিডিও দেখেছিলাম। এই নওশাদ সিদ্দিকী এই মন্তব্য করায় সেই নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনি নোটিশ পাঠিয়ে দিয়েছে। আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট আনিসুর রহমান মহাশয়। দেখুন, যে লোকসভা এবং রাজ্যসভায় ইতিমধ্যে যে ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়েছে, সেখানে বিরোধী যে জোট, ইন্ডিয়া জোট, প্রায় সবাই সেখানে উপস্থিত ছিল এবং তৃণমূল কংগ্রেস বলতে গেলে যে তৃতীয় বৃহত্তর রাজনৈতিক দল ইন্ডিয়া জোটের মধ্যে, কংগ্রেস, তারপর সমাজবাদী পার্টি, তারপর তৃণমূল কংগ্রেস। কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয়, তৃণমূল কংগ্রেসের তিনজন সাংসদ, শতাব্দী রায়, দেব তথা দীপক অধিকারী এবং জগদীশ বসুনিয়া, কোচবিহারের সাংসদ, তিনজন গণহাজির, তারা ভোটাভুটিতে অংশগ্রহণ করেন, কেউ ছিলেন না। এটা খুব দুর্ভাগ্যের। এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ আলোচনা এবং যে ভোটাভুটি হবে বা বিল পেশ হতে চলেছে, আলোচনা হবে, সেখানে হুইপ জারি করা হয়েছিল দলের পক্ষ থেকে। তারপরে তিনজন সাংসদ সেখানে অনুপস্থিত। কোনো যুক্তিগ্রাহ্য জবাব কিন্তু দলের পক্ষ থেকে পাওয়া যায়নি, এমনকি সেই সমস্ত সাংসদদের পক্ষ থেকেও আসেনি। কেন এমন হবে? তারা কি চায়নি যে এই ওয়াকফ সংশোধনী বিলের বিপক্ষে ভোট দিতে? এটা প্রশ্ন উঠছে। ঠিক একই সঙ্গে প্রশ্ন আসছে যে তৃণমূল কংগ্রেসের যিনি সেকেন্ড ইন কমান্ড এই মুহূর্তে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে অধিনায়ক বলে বা সেনাপতি বলে তৃণমূল কংগ্রেসের সব মাপের নেতারা তারা প্রচার করে, কিন্তু সেই অধিনায়ক যদি মাঠে থেকেও যদি নায়কোচিত ভূমিকা পালন না করে, ক্যাপ্টেনের ভূমিকায় যদি সে অবতীর্ণ না হয়, প্রশ্ন তো উঠবেই। সেই প্রশ্ন উঠেছে, প্রশ্নটা তার সঙ্গত। কিন্তু তারপরে আইনি ব্যবস্থা শুরু হয়েছে, আইনি নোটিশ পাঠিয়েছেন। তবে আইনি নোটিশ পাঠালেই তো আর সবকিছু হয়ে যাচ্ছে না। পরবর্তীকালে যদি মামলা হয়, অবশ্যই নওশাদ সিদ্দিকী, সে একজন দায়িত্বশীল এমএলএ, তিনি দায়িত্বশীল নাগরিক, ফলে তারও জবাব দেওয়ার, তারও বক্তব্য পেশে তিনি সুযোগ পাবেন এবং বলবেন। ফলে সেখানে তারা রাজনৈতিক দুই দল, বিবদমান দুই রাজনৈতিক দলের নেতা, তারা তাদের মতো করে লড়াই করুক। কিন্তু সামগ্রিকভাবে আমরা দাবি করি যে, মনে করি যে তৃণমূল কংগ্রেসের এই তিনজন সাংসদ অনুপস্থিত কেন থাকলেন দলের হুইপ জারি করার পরেও, এবং উপস্থিত থাকলেন তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস বা তাদের যিনি মাথায় যারা সেই সুপ্রিমো যারা বসে আছেন, তারা কি সেই তিনজন সাংসদের জবাবদিহি তলব করেছেন? সামগ্রিকভাবে আমরা মনে করি হয়তো ওয়াকফ বিল সংশোধনী আটকাতো না, হয়তো পাশ হয়ে যেত, কিন্তু আরো তিনটা ভোট তো বিপক্ষে পড়তো, সেটাও তো একটা ভালো। এবং তাছাড়া ইন্ডিয়া জোট যে শক্তিশালী আছে, মজবুত আছে, সেটাও তো প্রমাণ হতো। সামগ্রিকভাবে এটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন। তারপরে রাজ্যসভায় পরের দিন সেটা আবার পেশ হয়েছে, সেখানে অবশ্য সুব্রত বক্সী, রাজ্যসভার সাংসদ তৃণমূল কংগ্রেসের, তিনি অনুপস্থিত ছিলেন। তবে সেখানে একটা যুক্তিগ্রাহ্য ও বিষয়টা এসছে সামনে যে তিনি অসুস্থতার কারণেই যেতে পারেনি, তিনি ভর্তি ছিলেন হসপিটালে। ফলে সামগ্রিকভাবে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক, প্রশ্ন উঠেছে। তবে সামগ্রিকভাবে আমরা মনে করি এবং বিশ্বাস করি যে ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়েছে বটে, আইন পাশ হলো, কিন্তু তারপরে সেটাকে আর বিরোধিতা করা যাবে না, আটকানো যাবে না, থামানো যাবে না, উইথড্র করা যাবে না, এমন তো নয়। তৃণমূল কংগ্রেস আগামী দিনে বিশেষ করে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলিম সমাজের অস্তিত্বের যে প্রতি যেটা হুমকি, যে চ্যালেঞ্জ মোদী সরকার ওয়াকফ বিল সংশোধনী বিল এনে তৈরি করেছে, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লাগাতার বিরোধিতা জারি রাখবে এবং সমস্ত রকম গণতান্ত্রিক আন্দোলনে তারা সহযোগিতা দেবে, সমর্থন দেবে এবং সামনে থেকে তারা আন্দোলন করে এই বিল প্রত্যাহারে আগামী দিনে বাধ্য করবে, এটাও আমরা আশা করি এবং মনে করি।
এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নোটিশ দিয়েছে নওশাদ সিদ্দিকী, এটা কি আইনের পরিপ্রেক্ষিতে কোনো শাস্তি হতে পারে? দেখুন, এখন একেবারে এক্সাক্ট যেটা বলেছেন, যে ব্যাপারটা তার ভূমিকা দেখায়, তিনি অনুপস্থিত তো ছিলেন না, তিনি উপস্থিত ছিলেন বলে আমরা জানি। তার যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে যদি নওশাদ সিদ্দিকী প্রশ্ন করে থাকে, সেখানে তো প্রশ্ন করার কোনো ভুল নেই। কারণ আমরা দেখেছি যেভাবে আসামের সাংসদ গৌরব গগৈ যেভাবে আজকের বক্তব্য রেখেছে সংসদে দাঁড়িয়ে, যেভাবে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি বক্তব্য রেখেছেন, যেভাবে একজন পাঞ্জাবের সাংসদ একজন শিখ ভাই যেভাবে আজকের মুসলিমদের ওয়াকফ সম্পত্তি বাঁচাবার জন্য যেভাবে যে লড়াই দিয়েছেন সংসদে দাঁড়িয়ে, আসাদউদ্দিন ওয়াইসি যেভাবে লড়াই দিয়েছে, আজকে ঠিক একইভাবে আমরাও তো বাংলার যে তৃণমূল কংগ্রেস, তারা মূলত আজকের মুসলিমরা তাদেরকে উজাড় করে সমর্থন এবং সহযোগিতা দিয়েছে। ফলে সেই তৃণমূলের সাংসদরা তারাও এই ওয়াকফ সংশোধনী বিলকে আটকাবার জন্য তার একটা মরিয়া প্রচেষ্টা চালাবে, এই দাবি বা এই চাওয়াটার মধ্যে কোনো ভুল বা কোনো অন্যায় নেই। এবং সেখানে একজন দায়িত্বশীল বিধায়ক হিসাবে সে যদি মনে করে যে তার ভূমিকা যথোচিত ছিল না, বা আরো দৃঢ় হতে পারতো, আরো বলিষ্ঠ হতে পারতো, আরো তেজদীপ্ত হতে পারতো, সেখানে বোধহয় খুব বেশি ভুল নেই। তারপরে একটা আইনি নোটিশ পাঠাতেই পারে, আইনি নোটিশ পাঠালেই তো আর তার বিরুদ্ধে কোনো রকম কেস হচ্ছে না, এবং সেই তার পরিপ্রেক্ষিতে আদালতে মামলা করতে পারে। আদালতে মামলা করলেই যে আদালত সবসময় গ্রাহ্য করে এমনটিও নয়, সেখানে আদালত গ্রাহ্য করার প্রশ্ন আসে। আদালত গ্রাহ্য করেও তারপরেও কিন্তু প্রত্যেকের কিন্তু যে আত্মপক্ষ সমর্থনে বা তাদের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাদের জবাবদিহি করার সুযোগ বা সময় থাকে বা থাকবে, তখন তারা জবাব দেবে, এবং সেখানে কোনো ভুল বা অন্যায় কিছু নেই। দেখুন, শুভেন্দু অধিকারী যে সমস্ত কথাবার্তা বলেছেন, একটা কমিউনিটি বা কমিউনিটি লিডার বা কমিউনিটির এমএলএ বিরুদ্ধে বলেছে। অভিষেকের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী যদি সেইভাবে বলেনি, যখন যা কিছু বলে কায়দা করে বলে, চালাকি করে বলে, ফলে সেখানে আইনি হস্তক্ষেপ বা আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সেখানে একটু ফাঁক রেখেই চেষ্টা করে শুভেন্দু কথা বলার অভিষেকের বিরুদ্ধে। কিন্তু সেখানে যদি ডাইরেক্ট কেউ কারোর বিরুদ্ধে বলে, সেখানে কিন্তু তার বিরুদ্ধে বলা যায়। তবে এটুকুও ঠিক, সব মানে আজকের বিজেপি হচ্ছে ভয়ঙ্কর এক দানবীয় শত্রু এই মুহূর্তে বাংলার রাজনীতিতে। তারা বাংলার যে শান্তি, যে সম্প্রীতি, যে সৌহার্দ্য, যে একটা সম্প্রীতির পরিবেশ, সবটাকে কলুষিত এবং দূষিত করার মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে। তাই আমি মনে করি এখন বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল এবং নেতৃত্ব, তাদের কিন্তু যে কোনো মূল্যে যে কোনো ভাবে এই সাম্প্রদায়িক দানবীয় শক্তি বিজেপি আরএসএস, তাদেরকে আটকানো দরকার, থামানো দরকার। সেখানে তাদের বলিষ্ঠ এবং মানে একবজ্ঞা হয়ে এই অশুভ শক্তি, বাংলা বিরোধী শক্তিকে আটকানো দরকার, দমন করা দরকার, তাদেরকে প্রতিরোধ করা দরকার। এই মহুয়া মৈত্র এবং এই সায়নী ঘোষের এই ওয়াকফ বিল নিয়ে কোনো বক্তব্য আমরা লোকসভায় দিতে দেখলাম না, তাহলে কি তাদের কি চান্স দেওয়া হয়নি বলার, না তারা ইচ্ছা করেই বলেনি? এখন দেখুন, সামগ্রিকভাবে ওয়াকফ বিল নিয়ে যে আলোচনা সভা লোকসভায় হয়েছে, সেখানে একটা নির্দিষ্ট সময়সীমা বরাদ্দ ছিল। প্রথমে বলা হয়েছিল যে নির্দিষ্ট 8 ঘন্টা এখানে এই বিলের উপরে আলোচনা হবে, তারপরে ভোটাভুটি হবে প্রয়োজনে। কিন্তু সেখানে 8 ঘন্টাটা পরবর্তীকালে 12 ঘন্টা পর্যন্ত এই বিষয়ে সেখানে বিভিন্ন আলাপ আলোচনা হয়েছে এবং প্রত্যেকে বক্তব্য পেশের সুযোগ পেয়েছে। কিন্তু সেখানে 543 জন সাংসদ আছেন লোকসভায়, সেখানে সবাই তো আর সেখানে বলতে বা বলার সুযোগ পাবে না। তাছাড়া যেটা সরকার পক্ষ যারা বিল নিয়ে আসছে, তাদের পক্ষে তাদের বক্তব্য পেশ করার সুযোগ তারা পাবে। ঠিক একইভাবে বিরোধী রাজনৈতিক দল বা বিরোধী রাজনৈতিক যারা এমপি আছেন, মেম্বার অফ পার্লামেন্ট, তারাও তো একটা নির্দিষ্ট সংখ্যায় বলতে পারবে, সবাই তো বলতে পারে না। তবে সায়নী ঘোষ আমি মনে করি যে তিনি সংসদে এই প্রথমবার গিয়েছেন এবং রাজনীতিতেও নতুন, ফলে তিনি ওই পাল তুলে দিয়ে গান গাইতে পারেন, কিছু বলতে পারেন, বা লোকসভায় দাঁড়িয়ে কিছু কথা বলতে পারেন, কিন্তু সামগ্রিকভাবে আসলে ওয়াকফ বিলটা একটা একাডেমিক বিষয়, পড়াশোনা করার জানা দরকার, আইনটা বোঝা দরকার যে কি আইন ছিল, কি আইন আনছে, কি আইন হলে ভালো হতো। ফলে সেখানে সায়নী ঘোষ অতটা কম্পিটেন্ট হতো বলে মনে করি না। তবে অবশ্যই মহুয়া মৈত্র অত্যন্ত বাগ্মী এবং পোড় খাওয়া সাংসদ, তিনি মানে বিদেশে পড়াশোনা করার আর দারুণ ইংরাজি বলতে পারেন। ফলে তার বক্তব্য আমরা আশা করেছিলাম এবং তিনি বক্তব্য রাখলে আরো হয়তো বলিষ্ঠ হতো।
কিন্তু হয়তো তৃণমূল কংগ্রেস তারা তাদের দলীয় ব্যাপার, দলীয় সিদ্ধান্ত, তাদের দলের পক্ষ থেকে কে বা কারা সেখানে আলোচনায় অংশগ্রহণ করবে তালিকা তারা তৈরি করেছে সেখানে। তবে আমরা সাধারণ মানুষ হিসাবে, সাধারণ বঙ্গবাসী হিসাবে আমরা মনে করি বাংলার একজন গুরুত্বপূর্ণ সাংসদ মহুয়া মৈত্র, তিনি অত্যন্ত বাগ্মী, খুব ভালো বলেন এবং বিশেষ করে মোদী অমিত শাহর চোখে চোখ রেখে কথা বলার স্পর্ধা আমরা বারবার তাকে দেখেছি। ফলে তার বক্তব্য যদি এই ওয়াকফ সংশোধনী বিলের পরিপ্রেক্ষিতে আসতো, হয়তো বলিষ্ঠ এবং তেজদীপ্ত কিছু আমরা বক্তব্য তার কথা থেকে উঠে আসতো বলে আমরা আশা করেছিলাম বা মনে করি।